এইসব ছেলেকে নদীর এপারে গুঁতলে ওপারে গাছ গজায়, বুঝলেন বুঝলেন মশাই? উত্তেজিত ঘনশ্যাম ঘোষ তার সুন্দর লনওয়ালা ছবির মতো বাড়ির সামনের বারান্দায় পাতা শৌখিন বেতের চেয়ারটা ছেড়ে গেটের বাইরে চলে এসে পাশের বাড়ির বীরেশ্বর ব্যানার্জির সামনে দাঁড়িয়ে পড়ে জোরে জোরে বললেন, এরাই কিনা আমাদের দেশের আশা ভরসা, আমাদের জাতির ভবিষ্যৎ। এইভাবেই শুরু হচ্ছে আশাপূর্ণা দেবীর মজার গল্প তৈল মহিমা। বাকিটা চলুন শুনে ফেলা যাক। কথা বলতে বলতে খালি গা লুঙ্গি পরা ঘনশ্যাম ঘোষের থাক কাটা ভুঁড়িটা খাঁজে খাঁজে ওঠা পড়া করতে থাকে। হঠাৎ কিছু পয়সা হয়ে গেলে নেবুতলা থেকে ছিটকে সরে এসে কেয়াতলায় ছবির মতো বাড়ি বানানো যায়। সে বাড়িতে বাগান এবং সে বাগানে চন্দ্রমল্লিকা ফোটানো যায়। শৌখিন আসবাব এবং দামি গাড়িও কেনা যায়, কিন্তু চেহারাটাকে কোনো মতেই বাগানো যায় না। বরং বয়সের সঙ্গে সঙ্গে, অর্থাৎ অবস্থা যতদিনে ফেরে, চেহারা তার বিধাতা প্রদত্ত রূপের উপর আরও কারুকার্য করে চলে। ঘনশ্যামবাবুর ভুঁড়ির থাক সিঁড়ি তার একটা নমুনা। বাগাতে পারেননি ঘনশ্যাম। অবশ্য আরও একটা বেয়ারাকে ঠিক বাগানো যায় না, সেটা হচ্ছে অভ্যেস। জন্মগত অভ্যেস বড় মারাত্মক শত্রু। তাই ঘনশ্যাম ঘোষকে সারা সকাল খালি গায়ে লুঙ্গি পরে কাটাতে হয়। তার মোজেক মেঝে ডাইনিং হলে ফুলদানি সাজানো পালিশ করা টেবিলের থেকে অদূরে মাটিতে আসন পিঁড়ি হয়ে বসে ভাত খেতে হয়। এ পাড়ায় প্রথম এসে সাজিয়ে গুছিয়ে বসে ঘনশ্যাম সকালবেলাটা হাত কাটা গেঞ্জি আর ঢোলা পাজামা পরে সামনের বারান্দায় বসতেন, আর দুপুরবেলা মধ্যাহ্নভোজটা টেবিলে রপ্ত করতে চেষ্টা করতেন। কিন্তু হলো না। একটায় পেট ফোলে আর একটায় পেট ভরে না। কি আর করা, অভ্যেস বড় বাজে জিনিস। তাই সামনের টেবিলে দামি সিগারেটের প্যাকেট বসিয়ে রেখে এদিক ওদিক তাকিয়ে বিড়ি খেতে হয়। ফাউল কারি সরিয়ে রেখে কচুর শাকের ঘন্টটা মেখে মেখেই ভাতটা খেয়ে ফেলতে ইচ্ছে হয়। ঘরে গিন্নি আছেন তাই এসব চলছে। শুধু ছেলে মেয়েদের হাতে পড়লে কি হতো বলা যায় না। কিন্তু যে ছেলেদের নদীর এপারে পুঁতলে ওপারে গাছ গজায়, তারা কি ঘনশ্যামের নিজের ছেলেরা? তা তো নয়। তারা হচ্ছে পাড়ার ছেলেরা, যারা আজ সকালবেলায় এসে ঘনশ্যামের বাড়ি চড়াও হয়ে শাসিয়ে গেছে। বীরেশ্বর ব্যানার্জি পাশের বাড়ির পুরনো বাসিন্দা। তার এই সকালটি বাড়ির কাছাকাছি খানিকক্ষণ হাঁটাহাঁটি করার বরাবরের অভ্যেস। তাতে নাকি তার ভুঁড়ি হয়ে যাবার ভয় কাটে। প্রায় বছরখানেক হলো ঘনশ্যাম এ পাড়ায় উঠে আসা অবধি তাকে দেখে বীরেশ্বর হাঁটার মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছিল। এই হাঁটাকালীন অবস্থায় ঘনশ্যাম বীরেশ্বরকে ধরলেন, বললেন, আমায় কি বলে শাসিয়ে গেছে জানেন? বলেছে দেখবো এ পাড়ায় কেমন করে বাস করেন, এ বাড়ির একখানে ইঁটও আস্ত রাখবো না, আবার সুরসুর করে নেমুতলায় ফিরে যেতে হবে। ভয়ানক উত্তেজিত দেখায় ঘনশ্যাম ঘোষকে। বীরেশ্বর কষ্টে হাসি চেপে অভিজাতের ঠান্ডা গলায় বলেন, তা কারণটা কি? কারণ? ঘনশ্যাম ক্রুদ্ধ গলায় বলেন, কারণ কি জানেন? ওনাদের ওই যে কি বারোয়ারি দুর্গোৎসব হবে, তাতে আমায় নাকি 100 টাকা চাঁদা দিতে হবে, নচেত ওই শাস্তি। বীরেশ্বর একটু মসৃণ হাসি হেসে বলেন, বালকের চপলতা, করবে না কিছু, তবে চাঁদাটা না নিয়ে ছাড়বে বলে মনে হয় না। তার মানে? ঘনশ্যামের ঊর্ধ্ব শরীরটা যেন জ্বলতে আর ফুলতে থাকে। আমার সিন্দুক থেকে কি কেড়ে নিয়ে যাবে নাকি? আহা, তা কি আর করে, ওই উৎপাত করে করে বিপন্ন করে তুলে আদায় করবে। আচ্ছা,
এই সব ছেলেদের আপনারা সহ্য করেন? ঘনশ্যাম ক্রুদ্ধ গলায় বলেন। অথচ এরা নাকি সব, এরা যে কি সব তা চট করে মনে আনতে না পেরে চুপ করে যান ঘনশ্যাম রাগের চোটে। বীরেশ্বর ব্যানার্জি অনুত্তেজিত মৃদু কণ্ঠে বলেন, মিস্টার ঘোষ, ছেলে ছোকরারা একটু দুষ্টুমি করেই থাকে, ওতে এত উত্তেজিত হলে চলে না। চলে না? হ্যাঁ, বললেই হলো। ওনারা ওই হই হুল্লোড় করবেন, ধুনুচি নৃত্য করবেন, গানের জলসা বসাবেন, আর লোকে 100 টাকা করে চাঁদা দেবে, আর না দিলে ওনারা ঘর বাড়ি ভাঙবেন। একে আপনারা ন্যায্য বলেন? কথা বলতে বলতে ঘনশ্যাম বড় বেশি হাঁপাতে থাকেন। বীরেশ্বর ওর এই ভুঁড়ির ওঠা পড়ার দিক থেকে চোখ ফিরিয়ে বলেন, ন্যায্য অন্যায্যের প্রশ্ন নয়, ছেলে ছোকরারা এটা করবেই, এই হচ্ছে কথা। যেমন বাচ্চারা হামা দেয় সেরকম। কচি খোকারা আঙুল চষে, মেয়েরা কাঁদে। ঘনশ্যাম ক্রুদ্ধ গলায় বলেন, দেখুন, আমরাও এককালে ছোকরা ছিলাম, করেছি এসব। হ্যাঁ, আপনি করেছেন? বীরেশ্বর হেসে ওঠেন, এরকম করিনি, অন্য কোনো রকম করেছি। কখনো না। ঘনশ্যাম অভিজাত পাড়ার আভিজাত্য ভুলে চেঁচিয়ে ওঠেন, আমরা এই যুগের ছেলেদের মতো হনুমান ছিলুম না। তা বটে। বীরেশ্বর মনে মনে বলেন, তখন ছিলেন না, এখন হয়েছেন। কিন্তু মুখে বলেন, আচ্ছা, আগে আপনি কোন পাড়ায় ছিলেন? ঘনশ্যাম কদাচ কারুর কাছে নেবুতলা উচ্চারণ করেন না, বলেন, নর্থে থাকতাম। এখনো তাই বলেন। বীরেশ্বর অবাকের ভান দেখিয়ে বলেন, নর্থে? সেখানে সার্বজনীন পুজো করে না ছেলেরা? করবে না কেন? ঘনশ্যাম লুঙ্গির একটা কোণ তুলে ঘাড় মুছতে মুছতে বলে ওঠেন, করত। তা বলে এত জুলুম করতো না। এদের মতো ওই 100 টাকা না দিলে বাড়ি ভেঙে দেবো এসব বলে শাসাতো না লোককে। বীরেশ্বর হেসে বলেন, এরাই কি আর সব লোককে শাসায়? শাসায় বড় লোককে। হঠাৎ থতমত খান ঘনশ্যাম ঘোষ, একটু থেমে বলেন, কি বলেন? বলছি, ছেলেরা লোক বুঝে জুলুম করে, যে সে লোককে কি আর করে? ধরুন আমায় কি আর করবে? বীরেশ্বর মৃদু হাসেন। ঘনশ্যাম যেন নিভে যান। ঘনশ্যামের সব উত্তেজনা এখন বাইরে থেকে ভিতরে ঢুকে পড়ে ভিতরটা তোলপাড় করতে থাকে। ছি 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 ছি, আগের কথাগুলো দেখছি বলা ভালো হয়নি। সত্যিই তো, জুলুম করবার অবস্থা দেখলে করে। ঘনশ্যামকে বড় লোক বলে বুঝেছে বলেই। এই তো, এই ভদ্রলোক দেখতে স্রেফ রাজপুত্রের মতো, রাস্তা দিয়ে হেঁটে যান যেন পৃথিবী তুচ্ছ। তবু ইনিও আমাকে বড় লোক বলে জানেন এবং সেটা মানেনও। তাই মিস্টার ছাড়া আর কিছু বলেন তো? বাবু তো আর বলেন না। না, সত্যি বড় ভুল হয়ে গেছে। ইস, গতকাল যদি এই জ্ঞানচক্ষুটির উন্মিলন হতো তাহলে তো আজ এসব হতো না। ওরা চাঁদা চাইতে এলে ঘনশ্যাম ওই বড় লোকের ভঙ্গিতে অবহেলায় 100 টাকার একখানা নোট ফিলে দিয়ে ওই বীরেশ্বর বাবুর মতো ঠান্ডা ঠান্ডা গলায় বলতে পারতেন, বেশি মাইক বাজাবে না তো হে, আমার আবার ওটা একেবারে সয় না। তা নয়, ঘনশ্যাম কিনা নেবুতলার ঘনা ঘোষের মতো যাচ্ছে তাই করে চেঁচালেন, আর ওরাও যাচ্ছে তাই করে শাসিয়ে গেল। হবেই তো, ছেলে ছোকরা বলে কথা। ঘনশ্যামও কি ছেলেবেলায় খেলা দেখতে গিয়ে মোহনবাগান হারলে ঢিল ছুঁড়তেন না? ঘনশ্যাম মনে মনে নাক মলতে থাকেন, কান মলতে থাকেন, জিভ কাটতে থাকেন। বীরেশ্বর ওনার ওই নিভে যাওয়া মুখটার দিকে তাকিয়ে মনে মনে হাসেন, বোঝেন দাওয়াই ধরেছে। বীরেশ্বর ব্যানার্জি এ পাড়ার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি। তিনি ছেলেদের ওই পুজো কমিটির সেক্রেটারি। ছেলেরা তার কাছে হরদম আসছে পরামর্শ নিতে।
পরদিন তাদের কাছেও ওই কথাই বললেন বীরেশ্বর। ঘনশ্যাম ঘোষের চাঁদা তোমরা ঠিক পেয়ে যাবে, দাওয়াই দিয়ে দিয়েছি। দাওয়াই? আপনি দিয়েছেন স্যার? মানে বুঝতে পারলাম না তো। বুঝবে, পরে বুঝবে। দেখো, নিজে এসে চাঁদা দিয়ে যাবে তোমাদের। আপনি ওকে চেনেন না স্যার, ও ভারী ইয়ে লোক। আরে বাবা, আর ইয়ে থাকবে না, দেখো নিজে এসে দিয়ে যাবে। কেন বলুন তো স্যার, কেন, কি করে আসবে? আরে বললাম তো, দাওয়াই পড়েছে। তা বলতেই হবে বীরেশ্বরবাবু বিচক্ষণ কবিরাজ এবং নারী জ্ঞানও তাঁর প্রখর। ঘণ্টা কয়েক পরে সত্যি ঘনশ্যামের বড় সাদা গাড়িটাকে ওদের পুজো কমিটির অফিসের অর্থাৎ সম্পাদকের বাড়ির দরজায় দেখা যায়। যদিও ঘনশ্যামের বাড়ি থেকে এর ব্যবধান 100 গজের বেশি নয়, তবু গাড়ি চড়ে না এলে আর বড়লোক দেখাবে কি করে? ফিনফিনে ধুতির কোঁচা লুটিয়ে চকচকে সিল্কের পাঞ্জাবির কোণ উড়িয়ে গাড়ি থেকে নেমে এসে ঘনশ্যাম বড়লোকি ঠান্ডা গলায় বলে ওঠেন, কই, কোথায় গেলে হে? যারা আমার বাড়ি ঘর ভাঙতে যাবে, কোথায়? বলা বাহুল্য, বাড়ি ভাঙার দল চট করে সরে পড়ে। একটি নতুন মুখ এগিয়ে আসে। কি বলছেন স্যার? আহা, স্যার! কানেই যেন মধু বর্ষণ করে ঘনশ্যাম ঘোষের। তুচ্ছ টাকা, এই মধুর বিনিময়ে খুব খরচ করা যায়। ঘনশ্যাম আবার বীরেশ্বর ব্যানার্জির অনুকরণে শান্ত গলায় বলেন, দেখো, বাড়িঘর ভেঙো না বাপু, গরিব মানুষ বহু কষ্টে বানিয়েছে, এই নিয়ে এলাম তোমাদের চাঁদা। কি বলছেন স্যার, কি বলছেন? আপনি আমাদের পাড়ার একটা গৌরব। কথা বলতে বলতে আরও ছেলেরা এগিয়ে আসে, বলে, বাড়ি ভাঙার কথা কি বলছেন স্যার, ছি 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 ছি। ওই আর কি, সবই তামাশার ব্যাপার। এই নাও। একটি চেক এগিয়ে দেন ঘনশ্যাম, বেয়ারার চেক, 500 টাকার চেক। যতগুলো ছেলে ছিল সবাই এসে একযোগে হুমড়ি খেয়ে প্রণাম করে ঘনশ্যামকে। মায়ের সেই ছেলেগুলো পর্যন্ত, যাদের নাকি নদীর এপারে পুঁতলে ওপারে গাছ গজায়। থাক থাক বলে স্বস্তি বচন করে ঘনশ্যাম আবার কোঁচা লুটিয়ে গাড়িতে গিয়ে ওঠেন। এরা চেঁচিয়ে বলে, পুজোয় আসবেন স্যার? দেখি দেখি নয় স্যার, আসতেই হবে। আপনারা এসে না দাঁড়ালে আমরা জোর পাবো কোথা থেকে? ঘনশ্যাম হাসি মুখে বলেন, আচ্ছা আচ্ছা। গাড়ি ছেড়ে দেয়। ঘনশ্যামও নিঃশ্বাস ছাড়েন। উফ, স্টেজ রিহার্সালটায় ভালোই উতরলেন তাহলে। এই ঘন্টা ধরে ঘরের দরজা বন্ধ করে আরশির সামনে দাঁড়িয়ে বড় লোকের ভূমিকায় রিহার্সেল দিয়েছেন ঘনশ্যাম এই চেকটা লিখে ফেলে। তারপরে এই আশা গাড়ি চেপে, পাঞ্জাবি পরে। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আপনার কীরম লাগলো সেটা যদি নিচে কমেন্ট বক্সে জানান, বা আপনার কোনো সাজেশন থাকে সেটা জানান, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব সেই গল্প আপনাদের শোনাতে। আর বরাবরের মতো মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।